সেখানে আমি ২টি শাড়ি, ২টি ব্লাউজ আর ২টো ছোট পোশাক পেয়ে গেলাম। আমি প্রথমে একটা ব্লাউজ নিলাম, তারপর একে একে সবগুলো জামাকাপড়ের সুগন্ধ নিয়ে যেমন ছিল তেমনই রাখলাম। এসবের মধ্যে একটা পোশাকে আঠালো একটা ভাব ছিল। সেটার সুগন্ধ এখনও আমার মাথায় আটকে আছে। ২০১৬ সাল, মাস ভুলে গেছি। আমার নাম সাইফ। আমি এবং আমার মা আমার ছোট মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সেই প্রোগ্রামে বাবা আমাদের সাথে যোগ দিতে পারেননি। কেন? কারণ আমার বাবা একজন টপ ক্লাস ব্যবসায়ী। ছোটবেলা থেকেই আমি তাকে টাকার মেশিন হিসেবে চিনি। কঠোর, শান্ত এবং ব্যবসা সম্পর্কে ভীষণ সিরিয়াস টাইপ ব্যক্তিত্ব তিনি। আমার মনে হয় তিনি শুধু একটি জিনিস জানেন, আর তা হলো টাকা। এই যে তিনি আমার ছোট মামার বিয়ের অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে যোগ দিতে পারেননি, এখানেও তার ব্যবসায়িক ব্যস্ততাই কারণ। যাই হোক, আর কোনো উপায় না পেয়ে আমরা মা ছেলে আমাদের পরিবারের হয়ে প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা বরপক্ষ, আর মা তো বোন, তাই অনুষ্ঠানে না এলে খারাপ দেখাই কি আর করা। আমার নানির বাড়ি আমাদের বাসা থেকে একটু দূরে। আমরা প্রোগ্রামের ২ দিন আগে সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা তা করতে পারলাম না, আমার পরীক্ষার কারণে। তাই আমাদের সরাসরি যাত্রা করতে হলো হলুদের দিন। মনে আমরা যেদিন যাব সেদিনই হলুদ। আমরা সেখানে পৌঁছালাম বিকেল ৩টায়। আমার বড় মামা এবং তার স্ত্রী, আমার অন্য খালারা সবাই আমাদের দেখে খুব খুশি হল। আদর আপ্যায়ন চলল। আমি এদিকে আমার কাজিনদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লাম, আর অন্যদিকে মা অন্যান্য আত্মীয়দের সাথে কথা বলতে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭:৩০। সাধারণত আমরা সবাই জানি যে হলুদ প্রোগ্রাম সন্ধ্যার পরে শুরু করার কথা বলা হয়, তবে শেষ পর্যন্ত এটি রাত ৮টার পরে শুরু হয় এবং রাত ১টা পর্যন্ত চলে। কোথাও কোথাও তো তা মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। এবারও তাই ঘটেছে। যখন সন্ধ্যা ৭টা বাজে, তখন দেখলাম আমার খালা মামিরা রেডি হতে ব্যস্ত হয়ে গেলেন। যেহেতু আমরা ছেলে, তাই রেডি হতে একটু কম সময় লাগে। আমরা ছেলেরা কিন্তু রেডি। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্রাউজ করছিলাম এবং মাঝে মাঝে অন্য কাজিনদের সাথে কথা বলছিলাম। ওরা আমার বয়সের কাছাকাছি। আমাদের একটা কমন পরিচয় হলো আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্য ৩টি রুম ছিল পরিবারের সদস্যের, বিশেষ করে মহিলা সদস্যে পরিপূর্ণ। সবাই রেডি হতে ব্যস্ত। সাধারণত হলুদ প্রোগ্রামের ড্রেস কোড হয় হলুদ শাড়ি, আবার কখনো কখনো লাল বা হলুদ রঙের সংমিশ্রণ সহ কোনো পোশাক বা স্যুট। আমাদের ড্রেস কোড ছিল সাদা পায়জামার সাথে ডিপ পার্পল পাঞ্জাবি এবং মহিলাদের জন্য হলুদ শাড়ি। প্রায় ৮:১৫ বাজে। এখনও তাদের পুরোপুরি রেডি হবার নামগন্ধ না থাকায় আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম এবং সিগারেট খাওয়ার প্যারা ফিল করলাম। তাই গোপনে বিড়ি টানতে ছাদে গেলাম। ছাদ থেকে আমি ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম যেখানে হলুদ ফাংশন হবে। এই তো নানুদের বাসার ২ বাসা পরেই। ধূমপান করতে করতে নিজের ভাবনার ভিতর হারিয়ে গেলাম। একটা গোপন কথা বলি, আমার একটা অভ্যাস আছে। এমন একটি অভ্যাস যা আমাকে ফেটিশ হিসেবে বর্ণনা করতে পারে বা অন্যভাবে দেখলে আমাকে পারভার্ট হিসেবে বর্ণনা করতে পারে। সেটা হলো, আমি কখনোই কোনো ফাংশন মিস করি না, বিশেষ করে যদি সেটা বিয়ের অনুষ্ঠান হয়। নতুন মেয়েদের সাথে নতুন অভিজ্ঞতা বা কখনো কখনো চান্সের ডান্স মারা, এগুলো বিয়ের প্রোগ্রামে বেশি হয়। কিন্তু এছাড়াও যে ব্যাপারটা আমাকে আনন্দিত করে তোলে তা হলো বারান্দাগুলোতে ঢু মারা বা ঘরের কোণে যেখানে ওয়াশিং মেশিন রাখা সেখানটায় ঘুরে ফেরা করা। আর এই কাজটা আমি অবশ্যই গভীর মধ্যরাতে করি, যখন সবাই প্রোগ্রামের ধকল শেষে আরাম করে ঘুমাচ্ছে। ভাবছেন কেন? আমি বলে দিচ্ছি। প্রোগ্রাম শেষে বাসায় ফেরা রমণীদের চেঞ্জ করে রাখা ওইসব জামা কাপড় সাধারণত বারান্দা বা সেই জায়গায় রাখা হয়। যেহেতু সবাই ক্লান্ত এবং অবসন্ন, তারা গভীর ঘুমে মগ্ন। এই ফাঁকে আমি নিজেকে কিছু মন মাতানো মুহূর্ত উপহার দিতে পারি। সেটা হলো, আমি তখন ওই মুহূর্তে সেই খুলে রাখা কাপড়গুলো থেকে ঘ্রাণ নিতে ভালোবাসি। প্রোগ্রামের ঝক্কি ঝামেলা পার করবার একটা নিশান সেই ড্রেসগুলোর গন্ধে বেশ স্পষ্ট থাকে। এটা আমার কাছে সত্যিই বিশেষ কিছু। একের পর এক সিগারেট টানতে টানতে তাই ভাবছিলাম, আজ রাতে কিভাবে কি করব। আমি পরিকল্পনা করছিলাম।
হঠাৎ আমার এক ছোট মামাতো ভাই ছাদে এসে আমাকে বলল, আপনি এখানে ভাই? আন্টি আপনাকে খুঁজছেন, তারা তো রেডি, নিচে অপেক্ষা করছে। আমি সিগারেটটা ফেলে দিয়ে ওদের সাথে নিচে চলে এলাম। আমার সব খালা এবং মামিদের হলুদ শাড়িতে খুব আকর্ষণীয় লাগছিল। ইস, এদের জামাইরা নেক ভাগ্যবান। প্রতি রাতে ভালো করে ইমে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছি। শুধু প্রোগ্রামটা যাক। আমি আমার নানির বাড়ির পাশের রাস্তায় আমার মাকে পেয়ে গেলাম। তাকেও ভীষণ সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে সেই বিল্ডিংয়ের জন্য যাত্রা শুরু করলাম, যেখানে হলুদ হবে। এখন রাত 12:30 বাজে। আমরা সবাই বাড়িতে ফিরে এলাম। সবাই ক্লান্ত। ঘুমানোর ব্যবস্থা আগেই করা হয়েছিল। আমি আমার এক খালাতো ভাইয়ের সাথে ড্রয়িং রুমে ঘুমাবো। সেই ভাইয়ের বয়স 15। সে সবেমাত্র এসএসসি শেষ করেছে। ক্লান্ত সবাই, ঘুমের জন্য ব্যাপক অধৈর্য ছিল। আর এদিকে আমি ক্লান্ত থাকার অভিনয় করছিলাম। কিন্তু সত্যি বলছি, আমি মোটেও ক্লান্ত ছিলাম না। আমি হয়তো আমার মধ্যরাতের ওসব দুঃসাহসিক কাজের জন্য আমার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখে দিলাম। রাত 1:30টার পরে সবাই ঘুমের জন্য নিজ নিজ রুমে ফিরে গেল। আমিও বুঝলাম আমার সময় শুরু। কিন্তু আমি তো এখনই উঠে যেতে পারি না। আমাকে অপেক্ষায় আরও কিছুটা সময় ব্যয় করতে হবে, যাতে তাদের সবার ঘুম আরও গভীর হয়। আমার ছোট কাজিন ভাই নাক ডাকছিল। বুঝলাম গভীর ঘুমে অচেতন। ঠিক যখন রাত 2টা, আমি চুপচাপ বিছানা থেকে উঠে গোপনে ডাইনিং রুমে চলে গেলাম। সেই ঘরে কন্যার দিকটাতেই আছে ওয়াশিং মেশিন। আমি সেখানে গেলাম, বাট মন খারাপ হলো। কিছু পাঞ্জাবি আর বড় মামার পায়জামা ছাড়া কিছুই পেলাম না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। দুই দিকে 2টি কমন বারান্দা ছিল। 2টি রুম থেকে 2টি ভিন্ন দরজা থেকে সেখানে যে কেউ প্রবেশ করতে পারে। আমি আমার লাইটার এবং সিগারেটের প্যাকেট নিলাম, যাতে কেউ যদি হঠাৎ করে সেখানে আসে, সে ভাববে আমি ধূমপান করতে এসেছি। আমি এক দরজা ব্যবহার করে বারান্দায় এলাম, আর অন্য দরজাটি আমার চাচাতো ভাই যে ঘরে ঘুমাচ্ছে সেখান থেকে। আমি পুরোপুরি খুশি ছিলাম। বারান্দাটা আমাকে অন্তত হতাশ করেনি। অন্ধকারেও অদূরেই আমি তারে কিছু হলুদ কাপড় দেখতে পাচ্ছিলাম। আমি সময় নষ্ট না করে চুপচাপ সেখানে চলে গেলাম। সেখানে আমি 2টি শাড়ি, 2টি ব্লাউজ আর 2টো ছোট পোশাক পেয়ে গেলাম। আমার চোখ রোমাঞ্চে চিকচিক করছিল। আমি প্রথমে একটা ব্লাউজ নিলাম। আমি সহজেই বুঝতে পেরে গেলাম যে এটি এমন একজনের ছিল যে কিছুটা চিকন। আমি একে একে সবগুলো জামাকাপড়ের সুগন্ধ নিয়ে যেমন ছিল তেমনই রাখলাম। বন্ধুরা, ইউটিউবের নিয়মের কারণে বিস্তারিতভাবে বলতে পারলাম না কিসের কিসের সুগন্ধ নিয়েছি। তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে কমেন্টে দেয়া ওয়েবসাইট থেকে একদম খোলামেলা গল্প শুনতে পারো। গল্পে ফিরে আসা যাক। সব কিছুর সুগন্ধ নিয়ে আমি বেডে ফিরে এসে খুব শান্তির একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠলাম। পাশের রুমে মামিমা আর খালা কথা বলছিল। সারা রাতের রোম্যান্টিকতা শেষ হয়ে গেল শুধু একটা কথা দিয়ে। তারা বুয়াকে দিয়ে আগের দিনের কাপড়-চোপড় ধোয়া নিয়ে কি যেন আলাপ আলোচনা করছিল। খানিক বাদেই যা শুনলাম, অন্তরাত্মা কেঁপে উঠল আমার। অতপর অবশেষে আমি খুঁজে পেলাম সেই ছোট পোশাকের মালিককে, যার পোশাকে বেশি সুগন্ধ ছিল। সে আর কেই নয়, আমার মা। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এবং মনের ভিতর কেমন ফাঁকা হয়ে গেল। কি করলাম এটা আমি? আমি নিজের ওপর কিভাবে প্রতিক্রিয়া দেখাবো বুঝতে পারছিলাম না। কি করি এখন? দুপুর 2টো। আমি গতরাতে যা করেছি তা ভেবেই সারা সকাল কাটিয়ে দিয়েছি। কোনো বিষয় গভীরভাবে চিন্তা করলে ভালো একটা ব্যাপার ঘটে। ক্রমাগত চিন্তা করবার দরুন আপনি বেশ কিছু পয়েন্ট দেখতে পাবেন, যা প্রথমবারের চিন্তায় চোখে ধরাই পড়েনি। আমার সাথেও একই ব্যাপার ঘটল। আমার মনেও একের পর এক বিভিন্ন ধরনের ধারণা এবং অবাস্তবিক চিন্তা জড়ো হচ্ছিল। যতবারই ভাবছি, ততবারই যেন সেই সুঘ্রাণ নাকে বাজছিল। আর একই সাথে যেন সেই স্বাদটা বারবার টের পাচ্ছিলাম। কি চমৎকার রকমের সেই স্বাদ! গতরাতে কি করে বসেছিলাম আমি, সেই ব্যাপারে ভাবতে গিয়ে তন্ময় হয়ে অন্য চিন্তা ভাবনায় যেন আমি হারিয়ে গেলাম। বন্ধুরা, আমার মায়ের পরিচয় দেয়া যাক। আমার মায়ের বয়স 40 বছর, কিন্তু তাকে দেখে এমনটা বোঝার উপায় নেই। গায়ের রং ফর্সা,
ঘরে সাধারণত বেশিরভাগ সময় তিনি সালোয়ার কামিজই পরেন। আর কোনো প্রোগ্রাম থাকলে প্রোগ্রামের ড্রেস কোড যাই হোক না কেন তিনি শাড়ি পরবেন, এটা মাস্ট। সুন্দর গভীর চোখ, তার সাথে মিলিয়ে সুন্দর তীখালো নাক এবং তার ঠিক পরেই উপস্থিত ঠোঁট। তার ঠোঁটের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো তার ঠোঁটে একটা তিল আছে। মায়ের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, হালকা একটু মেদ আছে। বাবা সাংঘাতিক ব্যস্ত রকমের বিজনেসম্যান হওয়ায় হয়তোবা মাকে বেশি সময় দিতে পারে না। সুতরাং বয়স 40-এর কোঠায় চলে গেলেও এখনও যুবতী মনে হয়। মা বাসায় শাড়ি পরলেও এখন অনুষ্ঠান ছাড়া খুব একটা পরেন না। বাসায় থাকলে এখন তিনি উজ্জ্বল কালারের কোনো না কোনো সালোয়ার কামিজই পরে থাকেন। আজ এই সব জিনিস আমার মনে আসতো না যদি না আমি গতকাল রাতে সেই অভিজ্ঞতা পেতাম। বারবার একটা চিন্তা মাথায় আসছিল যে গতকাল কেন সে এতটা ভিজেছিল। কি হয়েছে যে মায়ের পোশাকের ওখানে ভেজা ছিল? কিছু কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো কিছুই হয় না। আমার প্রশ্ন হলো কেন? একবার আমি ভেবেছিলাম মা হয়তো বাবাকে অনেক মিস করছেন এবং সেই মিসের ফলাফল সেটা। তারপর আবার আমার মন বলল অন্য কারণও তো থাকতে পারে। প্রোগ্রাম চলাকালীন কেউ কি কিছু করেছিল নাকি? কথাটা ভাবতেও অন্য রকম রাখছিল। আমাকে খুব দ্রুত পরিকল্পনা করতে হবে। কিভাবে আমি এই রহস্যের সমাধান করব সেটা ভাবতেই হবে, এবং তার জন্য আজকের রাতেও একটা অ্যাডভেঞ্চার আবশ্যক। আজ আমার মামার বিয়ের দিন। আজ আরও একটি ফাংশন হবে। মা এবং অন্যান্যরাও আজ রেডি হবে, নতুন কোনো সাজে নিজেদের তুলে ধরবেন। আমাকে আজ রাতেও তার ছোট পোশাক চেক করতে হবে। পেতেও তো পারি আরও কোনো বিষয়। রাত 8:30 বাজে। আমরা কমিউনিটি সেন্টারে আছি। প্রোগ্রামে আমি কোনো সুন্দরী মেয়ে বা মহিলা দেখলাম না, বা হয়তো অনেক সুন্দরী রমণী ছিল আশেপাশে, কিন্তু আমার মন যে অস্থির হয়েছিল আমার মায়ের ভাবনায় আর রাতের সেই রহস্যের উদ্ঘাটন নিয়ে। আজকে মাকে যেন নতুন রূপে দেখছিলাম। আগে কোটবাড়ি না দেখেছি, কিন্তু আজকের দেখা পর্যবেক্ষণ বেশ ভিন্ন। মা আজ শাড়ি পরেছে, পরনে একটা গর্জিয়াস নীল রঙের কাতান শাড়ি, তার সাথে ম্যাচিং করা ব্লাউজ। ঠোঁটে দিয়েছে লাল করে পুরো লিপস্টিক। শুধু তাই নয়, ঠোঁট জোড়া দেখলে মনে হবে ওপরে হয়তো হালকা গ্লসি দিয়েছে। মাকে দেখে আমার চোখ সরছিলই না একদম। ঠিক যেন হাউকাউ করা এক গাদা মানুষের ভিড়ে ফুটন্ত কোনো নীল গোলাপ, যেন অপসরী কেউ নেমে এসেছে মর্তের বুকে। মঞ্চে আমাদের সামনে আমার মামা ও তার নববিবাহিত স্ত্রী বসেছিল। নতুন মামির বয়স 25-26 হবে হয়তো, বাট তাকে দেখার বা পরখ করবার কোনো প্রকার ইচ্ছা আমার মধ্যে থেকে আসছিল না। আমি আমার মায়ের সাথে থাকার চেষ্টা করছিলাম। তিনি যেখানেই যান না কেন, যার সাথে কথা বলেন, আমি নিরাপদ অবস্থান থেকে সেই সমস্ত ঘটনা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। মায়ের কার সাথে কথা হচ্ছে খুব সাবধানে চেক করার চেষ্টা চালাতে চালাতে বেশ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। কারোর সাথে তার কথা হলে কেমন টাইপ কথা হচ্ছে এবং তারা কি কথা বলছে তা শোনার চেষ্টাও বাদ রাখিনি। পারিবারিক সম্পর্কের কারণে অনেক মানুষের সাথেই মাকে কথা বলতে হয়েছে, শুধু সিম্পল আলাপ ছাড়া আর কিছুই না। এই ধরুন তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা, বাচ্চাদের আদর করা, বাসায় আসার ইনভাইট দেয়া, এসবই চলছিল। হঠাৎ এক সমস্যার উদয় হলো। অনুষ্ঠানের শুরু থেকেই সব ধরনের দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, যাতে আমি মাকে খুব কাছ থেকে লক্ষ্য করতে পারি। কিন্তু একটি প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ঘটলও তাই। আমার এক খালা আমাকে নিচে যেতে বললেন এবং কোনোভাবে কিছু পানের ব্যবস্থা করতে। পান নাকি শর্ট পড়েছে। অতিথিরা খাবার দাবার শেষে একটু পানের খিলি মুখে দিয়ে খোশ গল্পে মেতে ওঠেন, এমনটা তো দেখাই যায়। কি আর করার, অগত্যা তার কাছে থেকে কিছু টাকা নিয়ে আমাকে লক্ষ্মী ছেলের মতো পানের সন্ধান করতে নিচে নেমে যেতে হলো। রাস্তায় এসে দেখলাম পান পাওয়া যাবে এমন কোনো ঝুপড়ি টাইপ দোকান নেই বললেই চলে। এদিকে আমার মনে হাজারো ভাবনা
ভাবনার ভিড় জমে আছে। কি ঘটছে সেখানে? আমার মা কার সাথে কথা বলছেন এখন? তার কি কিছু হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাটা হলো যে লোকটি কে? যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি আগের রাতের মতো আজ রাতেও ফলাফল কি না, তবে আমি আশা করছিলাম যেন পাই। পান হাতে নিয়ে কমিউনিটি সেন্টারে ফিরে যেতে আমার ৩০ মিনিট লেগে গেল। আমি পানের ব্যাগটা আমার খালার হাতে দিলাম এবং মাকে খুঁজতে লাগলাম। তাকে কোথাও দেখছিলাম না। বুকের ভিতরটা কেমন যেন করে উঠছিল। আমি কি কিছু মিস করেছি? হয়তো হ্যাঁ, আমি সেই ব্যক্তিকে মিস করেছি যে খুব ভাগ্যবান। আমি তার ফেসটা দেখতে হয় পারলাম না, মিস করে ফেললাম। আমার মনে এরকম অনেক চিন্তাই থেকে থেকে ঘুরপাক খাচ্ছিল। আমি আমার বড় মামাকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, মামা, মা কোথায়? সে বলল, আমি তো ঠিক বলতে পারছি না বাবা, জানি না আপা কোথায় আছে, কিন্তু তাকে তো এখানেই ঠিক ৫-১০ মিনিট আগে দেখেছি। ও, ওই তো ওখানে, ওই যে। আমার মামার হাতের ইশারা অনুসরণ করে আমি স্টেজের পাশে আমার মাকে দেখতে পেলাম। তিনি আর একজন মহিলার সাথে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। আমি সেই মহিলাকে চিনি। সে কান্তা খালা, আমার মায়ের স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। আমি ওনাদের কাছে গিয়ে কান্তা খালাকে সালাম দিলাম। যদিও সেই খালা আর আমার মায়ের বয়স একই ছিল, কিন্তু খালা দেখতে তার বয়সের চেয়ে বড়। মা আমাকে জিজ্ঞেস করলেন আমি কোথায় ছিলাম এতক্ষণ। আমি তাকে সব বললাম। প্রোগ্রাম ভালোভাবেই শেষ হলো। যখন রাত ১১টা বাজে, আমরা পুনরায় নানির বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলাম। বাকি সময়ে আমি সন্দেহজনক কিছু দেখলাম না, কিন্তু ফেরার পথে মাকে একটু অফ মনে হলো। জিজ্ঞেস করতেই বলল খুব নাকি মাথা ধরেছে, বাসায় গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়বে। আমি মনে মনে খুশি হলাম। মনে মনে বললাম, হ্যাঁ তুমি ঘুমাও, তুমি ডিপ একটা ঘুম দিলেই তো আমার কাজে সুবিধা হবে। রাতের বেলার চেকিং অ্যাডভেঞ্চারের কথা মনে হতেই ভিতরে ভিতরে আনন্দ হচ্ছিল। রাত বাজে 2:30, সবাই অত্যন্ত টায়ার্ড, সুতরাং যে যেখানে জায়গা পেয়েছে সেখানে পড়ে পড়ে ঘুম। গভীর ঘুমের তলানিতে হারিয়ে গেছে এখন তারা। পুরো বাড়িটা নিস্তব্ধ, একমাত্র জেগে আছি আমি। এক হাতে সিগারেট, অন্য হাতে ছোট পোশাকটা ধরে আছি। আজ মা পুরো সময় ধরে পড়া ছিল শাড়ির নিচে, শুধুমাত্র কালারটা গতদিনের তুলনায় ভিন্ন, বাকি সবকিছুই সেম। একটা জিনিস খেয়াল করেছি, মা মাত্র 3.5 অথবা 4 ঘন্টার মতোই এটা পড়ছে প্রোগ্রামের জন্যে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এটাই কি যে এক মারাত্মক ঘ্রাণ। আজও এটাই ভেজা ভাবটা পেয়েছি। এর মানে হলো প্রোগ্রামে আমি যখন নিচে পান আনতে গিয়েছিলাম ওই সময়ই কিছু না কিছু ঘটেছে। মনে মনে খালাকে বকতে লাগলাম, না এভাবে হবে না, অন্য কিছু অবলম্বন করতে হবে। কিন্তু কি করা যায়? কিছুটা ভাবতেই মাথায় একটা বুদ্ধি এলো, আর তাতেই আমার চোখ চকচক করছিল। আজকের দুপুরের দিকে বড় মামিকে এমনটা বলতে শুনেছিলাম, আচ্ছা আপা, আপনি ফেসবুক ইউজ করেন না কেন? তাহলে তো অন্তত যখন তখন আপনাকে ফোন দেয়া যায়। আমাদের অলমোস্ট সব আত্মীয়ই কিন্তু ফেসবুকে অ্যাড আছে। আপনাকে আগেও বলেছিলাম, কিন্তু আপনি তো অ্যাকাউন্ট খুললেন না। উত্তরে মাকে বলতে শুনেছিলাম, হ্যাঁ দেখি খুলব অ্যাকাউন্ট একটা। ঠিক করলাম, এবার বাসায় ফিরে মাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেব। যে আশিক সুপুরুষ এভাবে তাকে কষ্ট দিচ্ছে, সে একবার খবর পেলে নিশ্চয়ই ফেসবুকেও হানা দিবে। তখন আবার দেখা হয়ে যাবে আসলে কে সে, কি দেখেই বা আমার মা তার প্রতি এত টান ফিল করছে। এসব পড়ে মনে হতে পারে আমি খুবই পারভাল্ট একজন ছেলে, উল্টোপাল্টা চিন্তা করছি, এমনও তো হতে পারে। যা কিছু আমি পেয়েছি এগুলো হয়তোবা বাবাকে মিস করার ফসল, অবশ্য সেটা নাও হতে পারে। যাই হোক, বুদ্ধি একটা জম্পেশ এসেছে, তাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেব। পাসওয়ার্ডটা যেভাবেই হোক না কেন আমার কাছে নিয়ে রেডি রাখব, যাতে যখন তখন চুপি চুপি নজরদারি করতে পারি। যেহেতু তিনি এ ব্যাপারে নতুন, তেমন একটা অন্য বিষয় না করবেন না। নানির বাড়ি থেকে ওই মামার বিয়ে খেয়ে আমরা বাসায় ব্যাক করেছি, প্রায় 5 দিন হতে চলল। এই তো কিছুক্ষণ আগে তাকে মমকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম। প্রোফাইল পিক হিসেবে তার হলুদের একটা ছবি দিয়ে দিয়েছি। বড় মামিতে অ্যাড রিকোয়েস্ট পাঠাতেই তিনি একসেপ্ট করলেন এবং ছোট মামার বিয়ের বেশ কিছু ছবি মমকে ট্যাগ করে তিনি ফেসবুকে আপলোড করলেন, যার ফলাফল হিসেবে ওই রাতেই প্রায় 200টি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং সেখানের প্রত্যেকেই আত্মীয় স্বজন ছিল। বলা বাহুল্য, বিয়ের বৌভাতের অনুষ্ঠানের দিন রাতের বেলা যখন আমি আগের মতো প্যান্টিটা চেক করলাম, তখনও একই ফলাফল পেয়েছিলাম। সুতরাং এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা শেষ, এবার শুধু অপেক্ষার পালা।
আমিও খুব মন দিয়ে অপেক্ষা করতে লেগে গেলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে যখন বিছানায় গা লাগালাম, ভাবলাম মায়ের আইডিটা লগ ইন করে দেখি কি অবস্থা। মেসেঞ্জারে ঢুকতেই দেখি একজন মধ্যবয়সী লোক মাকে মেসেজ করেছে। মেসেজগুলো পড়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। লোকটার প্রোফাইলে গিয়ে বুঝতে পারলাম সে মায়ের দুলাভাই, অর্থাৎ আমার বড় খালু। খালু যে এভাবে মায়ের সাথে মেসেজ করেছে সে আমি কল্পনাও করতে পারিনি। এমন আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেছে যে বিয়ে বাড়িতে মায়ের ছোট পোশাক ওভাবে আঠালো হয়ে আছে কেন। যাই হোক, তাদের মেসেজগুলো পড়ে আমার অনেক আনন্দ হচ্ছিল। তাই আমি ফোনটা রেখে আস্তে আস্তে ডাইনিং রুমের দিকে এগোলাম। পানি খেয়ে ওয়াশিং মেশিনের ওখান থেকে ছোট পোশাকটা আবার আনতে গেলাম। বাস্কেটে হাত বাড়িয়ে সে কাপড়ের দলাতে হাত লাগিয়ে আঁতকে উঠলাম। নতুন একটা পোশাক এসে জমেছে এখানে। কি ব্যাপার? এটা তো ছিল না, এটা কখন আসলো? আমি ঘ্রাণ নিতেই একদম তাজা একটা সুবাস পেলাম। পুরো সময় যেন থেমে গেছে আমার। তার মানে একটু আগে মা উঠে এটা রেখে গিয়েছেন। আমি গর্বে বুক ফুলিয়ে সেটা নিয়ে আমার রুমে হাঁটা দিলাম। সুগন্ধ নিতে নিতে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে কেন জানি আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম ছোট পোশাকটা বাস্কেটে রেখে আসি। এমন সময় শুনতে পেলাম মায়ের রুম থেকে এক ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসছে। দরজায় কান পেতে শুনতে পেলাম মা খালুর সাথে ভিডিও কলে কথা বলছে আর কি যেন করছে। আমি বুঝতে পারলাম বাবার সাথে যে সময়গুলো মা কাটায় এখন সেটা ইমোতে মা খালুর সাথে কাটাচ্ছে। তাদের আলাপ শুনে বুঝতে পারলাম এইটার সুযোগ আমাকেও নিতে হবে। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।